Welcome to our online class. ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি আবু বকর, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজকে আমরা অনলাইন ক্লাসে প্রথম পর্ব ইলেকট্রিক্যাল এর বেসিক ইলেকট্রনিক্স বইয়ের অধ্যায় 5 বিশেষ ধরনের ডায়োডের ধারণা। এই অধ্যায়তে আমরা আজকের ক্লাসে এলসিডি এবং সোলার সেল সম্পর্কে জানব এবং এই ক্লাসের মাধ্যমে অধ্যায় 5-এর সমাপ্তি ঘটবে। আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে এলসিডি। এলসিডি নামটা আমরা সবার কাছে কম বেশি পরিচিত। কিভাবে? এলসিডি মনিটর, এলসিডি ডিসপ্লে, এলসিডি টিভি ইত্যাদি। তাহলে এই এলসিডি নামটা যেহেতু আমাদের কাছে পরিচিত শব্দটি, তাহলে আমরা দেখি বিস্তারিত এর সম্পর্কে। এলসিডির পূর্ণ নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডি হলো একটি বিশেষ ধরনের তরলের সমন্বয়ের তৈরি ডিভাইস, যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে তরলের অণুসমূহ বিশেষভাবে সজ্জিত হওয়ার মাধ্যমে আলো শোষণ করে আলোর বিচ্ছুরণ ঘটায়। আবার এভাবেও আমরা বলতে পারবো যে এলসিডি বা লিকুইড ক্রিস্টালটা কি এখানে। এটা তো আমরা ডিসপ্লে সম্পর্কেও বললাম। তো লিকুইড ক্রিস্টাল এমন এক ধরনের পদার্থ যা কক্ষ তাপমাত্রায় লিকুইডের ন্যায় প্রবাহিত হয়। তবে এ সমস্ত পদার্থের আণবিক স্ট্রাকচার স্বাভাবিকভাবে সলিড পদার্থের সাথে সংশ্লিষ্ট। যদি সাধারণ লিকুইডে অণুগুলো নিয়মবহির্ভূতভাবে সাজে বা সজ্জিত হয়, তবে লিকুইড ক্রিস্টালের অণুগুলো একটি নির্দিষ্ট ক্রিস্টাল প্যাটার্নে সাজেন। স্বাভাবিকভাবে পাতলা লিকুইড ক্রিস্টাল স্তর আলোক সংবেদনশীল হয়, তবে এতে যখন ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তখন আলোর ধর্মের কারণে এটা সজ্জিত অণুগুলোর অবস্থান পরিবর্তন হয়, অর্থাৎ অণুগুলো আবার পুনরায় সাজে। যখন একটি সচল লিকুইড ক্রিস্টালের স্তরে আলো পতিত হয়, তখন এটি আলো শোষণ করে অথবা অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। ঠিক আছে, আমরা শুধু সংজ্ঞার জন্য যদি তুমি আসে এলসিডি কি, তখন আমি এইভাবে যে আমরা স্লাইডে যেভাবে দেখছি সেভাবেই আমরা দিয়ে দিব যে এলসিডি একটি বিশেষ ধরনের তরলের সমন্বয়ের তৈরি ডিভাইস, যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে তরলের অণুসমূহ বিশেষভাবে সজ্জিত হওয়ার মাধ্যমে আলো শোষণ করে আলোর বিচ্ছুরণ ঘটায়। এলসিডির প্রকারভেদ। এলসিডি প্রধানত দুই প্রকার: ডাইনামিক সেক্টারিং টাইপ এবং ফিল্ড ইফেক্ট টাইপ। এই দুই প্রকার আছে। তাহলে এলসিডির পরীক্ষা আসে গঠন। ঠিক আছে, তো এলসিডির গঠনটা আমি এখানে দুই প্রকারই গঠন দেখিয়েছি। বইতে যে কোনো একটা প্রকারের দেওয়া আছে, তোমার যেখানে তোমার সুবিধা হবে, তোমার কাছে যে স্ট্রাকচারটা ভালো লাগবে তুমি সেখান থেকে শিখে নিতে পারবে। ডাইনামিক সেক্টারিং টাইপ এলসিডি লিকুইড ক্রিস্টালের ম্যাটেরিয়ালে কয়েকটি রাসায়নিক যৌগের সমন্বয় যা স্বতঃপ্রভ বৈশিষ্ট্য রয়েছে। প্রায় লিকুইড 15 মাইক্রোমিটার পুরুত্বের ক্রিস্টাল স্বচ্ছ ইলেকট্রোডের মাঝখানে কাচের শীটের মধ্যে স্থাপন করা হয়। যখন এই সেলে ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন এলসিডি পদার্থের মধ্য দিয়ে চার্জ ক্যারিয়ার প্রবাহিত হয়, ফলে লিকুইডের সকল দিকে আণবিক প্রক্রিয়ার জন্য আলোকরশ্মি বিচ্ছুরিত হয় এবং সেলটি উজ্জ্বল দেখায়। এখানে সহজভাবে দেওয়া আছে দুইটা প্রকারই। আবার ফিল্ড ইফেক্ট টাইপ এলসিডি। ফিল্ড ইফেক্ট টাইপ এলসিডি গঠন ডাইনামিক সেক্টারিং টাইপ এলসিডির মতো হয়ে থাকে, তবে এর গ্লাস শীটের ভেতরে দুটি পাতলা পোলারাইজিং অপটিক্যাল ফিল্টার স্থাপন করা হয়। এই এলসিডি ম্যাটেরিয়াল টুইস্টেড
নিমেটিক টাইপ হয়। যখন এর ভেতর দিয়ে আলো প্রবাহিত হয় তখন এটা পাক খায় বা দুল খায়। এই আলো অপটিক্যাল ফিল্টারের ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং উজ্জ্বল দেখায়। আমরা এভাবেও বলতে পারবো যে অপটিক্যাল যে লিকুইড ক্রিস্টাল সেল আলো সংবেদনশীল ইলেকট্রোড সহ দুটি গ্লাস শিটের মাঝখানে লিকুইড ক্রিস্টালের একটি পাতলা স্তর থাকে। পাতলা স্তর স্যান্ডউইচ লেয়ারের আকৃতি থাকে, যেখানে ট্রান্সপারেন্ট ইলেকট্রোড দুটি গ্লাস শিটের ভেতরে স্লাইড লিকুইডের উপরে স্থাপন করা থাকে। এ ধরনের সেলটিকে ট্রান্সমিটিভ টাইপ সেল বলা হয়। দুটি গ্লাসের মধ্যে যখন একটি গ্লাস সংবেদনশীল এবং অপরটি প্রতিফলিত আবরণ যুক্ত হয় তখন তাকে রিফ্লেকটিভ টাইপ সেল বলা হয়। এলসিডি নিজে নিজে কোনো আলো তৈরি করতে পারে না। ভিজুয়াল ইফেক্টের জন্য একটি এক্সটার্নাল সোর্স থেকে এর উপর আলো দিতে হয়। আমরা এখানে চিত্রে এলসিডির একটা গঠনের চিত্র দেখতে পাচ্ছি, যে কিভাবে এলসিডির কি কি উপকরণ আছে। ঠিক আছে, আর এই যে স্যান্ডউইচ আকার বলা হচ্ছে যে এটা অবশ্যই স্তরে স্তরে সাজানো থাকে। স্তরে একটার উপর আর একটা, অর্থাৎ স্তর আকৃতি সাজানোর কারণে এখানে তাকে স্যান্ডউইচ আকারে তৈরি করা হয়, এইভাবে বলা হচ্ছে। এখন আমরা একটা সংযোজিত ভিডিওর মাধ্যমে সংগ্রহকৃত ইউটিউব থেকে একটা সংগ্রহকৃত ভিডিওর মাধ্যমে এলসিডির স্ট্রাকচারটা একটু দেখব। একটা জিনিস আমরা এখানে খেয়াল করতে হবে যে যখন সংযোগ হওয়ার আগে, এই যে এখানে বার্টিকেলের প্যাটার্নগুলো আছে সেগুলো কিন্তু বাঁকানো ছিল, আর যখন এর সংযোগ করা হয় তখন এই বারগুলো উপরের দিকে উঠে সোজা হয়ে যায়।
ভিডিওটা অ্যাড করা হয়েছে তোমাদের সুবিধার জন্য। এবার আমরা দেখব এলসিডির সুবিধা অসুবিধা। এলসিডির পাওয়ার অপচয় কম, কম ভোল্টেজ অপারেটর করে, দামে সস্তা হয়, কম কারেন্ট গ্রহণ করে। যেহেতু পাওয়ার অপচয় কম, তাহলে নিশ্চয়ই এখানে ভোল্টেজ ও কারেন্টের গুণফলটাই হচ্ছে পাওয়ার। তাই এখানে কম ভোল্টেজেও অপারেটর করে এবং কম কারেন্ট গ্রহণ করে। আরেকটা হচ্ছে কম ফ্রিকোয়েন্সি অপারেটর করে। অসুবিধা, এলসিডি একটি ধীর ডিসপ্লে ডিভাইস, শুধুমাত্র এসি কারেন্ট ব্যবহার করা যায় এবং স্থাপনের জায়গা বেশি লাগে। এলসিডির ব্যবহার, আমরা ক্যালকুলেটরটা আমাদের কাছে অনেক বেশ পরিচিত। হ্যাঁ, ক্যালকুলেটর, হাতঘড়ি এবং 7 সেগমেন্টাল ডিসপ্লে। এই 7 সেগমেন্টাল ডিসপ্লের মাধ্যমেই আমার বাকি যে টার্মগুলো আছে যেমন মনিটর, টিভি ইত্যাদি এর মধ্যে চলে আসছে। 7 সেগমেন্টাল ডিসপ্লে। এবার আমরা দেখব সোলার সেল সম্পর্কে। সোলার সেল বা সৌরকোষ কি? সৌরকোষ বা সোলার সেল এমন এক ধরনের সেল যা আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। সোলার সেল এর নীতি ফটোভোল্টাইক অ্যাকশনের মতোই। এ ধরনের ক্রিয়া সকল সেমিকন্ডাক্টরেই ঘটে, যাদেরকে মূলত আলোক শক্তি শোষণ করার জন্য গঠন করা হয়েছে। এখানে আমরা পাশে সোলার সেলের প্রতীক দেখতে পাচ্ছি। আমরা সাধারণ একটা সেলের মতো, সাধারণ একটা ব্যাটারির যে সেল দেই প্লাস মাইনাস, সেটাই এখানে জাস্ট এখানে বৃত্ত দেওয়া এবং উপর দিকে বৃত্তের দিকে আসা দুটি তীর চিহ্ন রয়েছে। সোলার সেলের কিভাবে আবিষ্কৃত হয়েছে সেটার একটু দেখি। সৌরকোষের ইতিহাস। ফটোভোল্টাইক শব্দটি এসেছে গ্রিক শব্দ ফস, যার অর্থ হলো আলো, এবং ভোল্টেইক, যার অর্থ বিদ্যুৎ। এসেছে ইতালিয়ান পদার্থবিজ্ঞানী আলেক্সান্ড্রো ভোল্ট নাম থেকে, যার থেকে তড়িৎচালক শক্তির একক ভোল্টেরও নামকরণ করা হয়েছে। অর্থাৎ ইটালিয়ান পদার্থবিজ্ঞানী আলেসান্ড্রো ভোল্ট এর নাম থেকে এই ভোল্ট শব্দটির উৎপত্তি। এই শব্দ ফটো ভোল্টেইক 1849 সাল থেকে ইংরেজি ভাষায় ব্যবহার করা হচ্ছে। 1888 সালে রাশিয়ান পদার্থবিজ্ঞানী আলেক্সান্ডার স্টলতভ প্রথম ফটো ইলেকট্রিক কোষ তৈরি করেন। মূল ভিত্তি ছিল বহিস্থ ফটো ইলেকট্রিক ইফেক্ট, যা আবিষ্কার করেছিলেন হেনরিচ হার্জ 1887 সালের প্রথম দিকে। আলবার্ট আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করেন 1905 সালে, যার জন্য তিনি নোবেল পুরস্কার পান। পদার্থবিজ্ঞানে 1921 সালে রাসেল ও হল 1946 সালে আধুনিক সংযোগ অর্ধপরিবাহী সৌরকোষের প্যাটেন্ট করেন 1946 সালে, যা আবিষ্কৃত হয়। তখন তিনি কাজ করেছিলেন ট্রানজিস্টরের উন্নতির জন্য। তাহলে আমরা সৌরকোষ বা সোলার সেলের আবিষ্কারের নাম হিসাবে রাসেল ও হলকে বলতে পারি। সোলার সেলের গঠন। সোলার সেল একটি পিএন জাংশন, যার সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে। সোলার সেলের আরেকটি নাম হচ্ছে সোলার এনার্জি কনভার্টর। আমরা চিত্র একটা দিতে পারি, আর তোমাদের যে বইয়ের যে চিত্র আছে পৃষ্ঠা নম্বর 115, যদি সেটা তোমার কাছে সহজ মনে হয়, সহজ, হ্যাঁ, বাট এখানে কোনো ব্যাখ্যা নেই, তাহলে ওটাও তুমি দিতে পারবো।
তো সোলার সেলের গঠন, সোলার সেলের এনার্জি কনভার্টার হিসাবে যে সকল ডিভাইস ব্যবহার করা হয় বা সোলার সেলের এনার্জি কনভার্টার হিসাবে যে সকল ডিভাইস কাজ করে তাদের তলানি বৃহৎ আকৃতির হয়। সোলার প্যানেলে যে পি টাইপ ব্যবহার করা হয় তার ম্যাটেরিয়াল খুব পাতলা হয় যাতে আলোক রশ্মি সহজে জংশনে আঘাত করতে পারে। ম্যাটেরিয়ালের চারদিকে যে নিকেল প্লেট যুক্ত রিংটি থাকে তা পজিটিভ আউটপুট হিসেবে কাজ করে, অন্যদিকে এর পাশে যে এন টাইপ ম্যাটেরিয়াল থাকে তা নেগেটিভ আউটপুট হিসেবে কাজ করে। সোলার সেলের কার্যপ্রণালী, সোলার সেলের উপর যখন আলোক শক্তি পতিত হয় তখন জংশনের কাছাকাছি হোল এবং ইলেকট্রনের মধ্যে একটি বন্ধন তৈরি হয় বা একটি পেয়ার তৈরি হয়। পজিটিভ এবং নেগেটিভ আয়ন সৃষ্টির মাধ্যমে পিএন জংশনের নিকট একটি ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়। আবারও বলছি যে পজিটিভ এবং নেগেটিভ আয়ন, যেহেতু ইলেকট্রন এবং হোলের মধ্যে একটা পেয়ার তৈরি হয় আর ইলেকট্রনের আদান হচ্ছে নেগেটিভ আর হোলের আদান হচ্ছে পজিটিভ, তাই পজিটিভ এবং নেগেটিভ আয়ন সৃষ্টির মাধ্যমে পিএন জংশনের নিকটে একটি ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়। এই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা অনেক ইলেকট্রন জংশন ভেদ করে আসে। জংশনের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আলোক তীব্রতার সমানুপাতিক, অর্থাৎ জংশনের মধ্য দিয়ে যে পরিমাণ আলো পতিত হবে আলোকের তীব্রতা যতটুকু থাকবে কারেন্টের পরিমাণও ততটুকু হবে। অর্থাৎ আলোক তীব্রতা বাড়লে প্রবাহিত কারেন্টের পরিমাণ বাড়বে, আলোকের তীব্রতা কমলে প্রবাহিত কারেন্টের মান কমে যাবে। আবার সেলের টার্মিনাল ভোল্টেজ সরাসরি আলোকের তীব্রতার সমানুপাতিক, তাই বলা যাচ্ছে যে যদি সেলের ভোল্টেজটা বাড়ানো হয়, টার্মিনাল ভোল্টেজটা বাড়ানো হয় তাহলে এখানে আলোকের পরিমাণটাও আমার সেই অনুপাতে থাকবে। আলোকের আর যদি সোলার সেলের উপর আলো পড়ে, বেশি পরিমাণ আলো পড়ে তাহলে টার্মিনাল ভোল্টেজটাও বাড়তে থাকবে। অনেকগুলো সেল যদি এরেতে সাজানো হয় তাহলে আরও বেশি ইলেকট্রিক ভোল্টেজ অর্জন করা যায়। যখন সেলগুলোকে সিরিজে বা প্যারালালে সাজানো হয় তখন ঠিক ব্যাটারির ন্যায় কাজ করে। অনেকগুলো আমরা পড়ছি সোলার সেল, আর বাস্তবে যে সেল ব্যবহার করি সেল হচ্ছে একটি একক ইউনিট যা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, আর অনেকগুলো সেলের যোগফলের নামই হচ্ছে ব্যাটারি। সোলার সেলের কার্যপ্রণালীটা আমরা একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখি। In the last 2 decades, the contribution of solar energy to the world's total energy has grown significantly. This video will show how solar cell or photovoltaic cell produce electricity. Energy from the sun is the most abundant and absolutely freely available energy on planet Earth. In order to utilize this energy, we need help from the second most abundant element on Earth, sand. The sand has to be converted to 99.999% pure silicon crystals to use in solar cells. To achieve this, the sand has to go through a complex purification process as shown. The raw silicon gets converted into a gaseous silicon compound form. This is then mixed with hydrogen to get highly purified polycrystalline silicon. These silicon ingots are reshaped and converted into very thin slices called silicon wafers. The silicon wafer is the heart of a photovoltaic cell. When we analyze the structure of the silicon atoms, you can see they are bonded together. When you are bonded with someone, you lose your freedom. Similarly, the electrons in the silicon structure also have no freedom of movement. To make the study easier, let's consider a 2D structure of the silicon crystals. Assume that phosphorus atoms with 5 valence electrons are injected into it. Here, one electron is free to move. In this structure, when the electrons get sufficient energy, they will move freely.
Let's try to make a highly simplified solar cell only using this type of material. When light strikes them, the electrons will gain photon energy and will be free to move. However, this movement of the electrons is random. It does not result in any current through the load. To make the electron flow unidirectional, a driving force is needed. An easy and practical way to produce the driving force is a p-n junction. Let's see how a p-n junction produces the driving force. Similar to n-type doping, if you inject boron with 3 valence electrons into pure silicon, there will be 1 hole for each atom. This is called p-type doping. If these two kinds of doped materials join together, some electrons from the n side will migrate to the p region and fill the holes available there. This way, a depletion region is formed, where there are no free electrons and holes. Due to the electron migration, the n-side boundary becomes slightly positively charged, and the p side becomes negatively charged. An electric field will definitely be formed between these charges. This electric field produces the necessary driving force. Let's see it in detail. When the light strikes the p-n junction, something very interesting happens. Light strikes the n region of the PV cell, and it penetrates and reaches up to the depletion region. This photon energy is sufficient to generate electron-hole pairs in the depletion region. The electric field in the depletion region drives the electrons and holes out of the depletion region. Here we observe that the concentration of electrons in the n region and holes in the p region becomes so high that a potential difference will develop between them. As soon as we connect any load between these regions, electrons will start flowing through the load. The electrons will recombine with the holes in the p region after completing their path. In this way, a solar cell continuously gives direct current. In a practical solar cell, you can see that the top N layer is very thin and heavily doped, whereas the P layer is thick and lightly doped. This is to increase the performance of the cell. Just observe the depletion region formation here. You should note that the thickness of the depletion region is much higher here compared to the previous case. This means that, due to the light striking, the electron-hole pairs are generated in a wider area compared to the previous case. This results in more current generation by the PV cell. The other advantage is that due to the thin top layer, more light energy can reach the depletion region. Now, let's analyze the structure of a solar panel. You can see the solar panel has different layers. One of them is a layer of cells. You will be amazed to see how these PV cells are interconnected. After passing through the fingers, the electrons get collected in bus bars. The top negative side of this cell is connected to the back side of the next cell through copper strips. Here, it forms a series connection. When you connect these series-connected cells parallel to another cell series, you get the solar panel. A single PV cell produces only around 0.5 voltage. The combination of series and parallel connection of the cells increases the current and voltage values to a usable range. The layer of EVA sheeting on both sides of the cells is to protect them from shocks, vibrations, humidity, and dirt. Why are there two different kinds of appearances for the solar panels? This is because of the difference in the internal crystalline lattice structure. In polycrystalline solar panels, multi-crystals are randomly oriented. If the chemical process of silicon crystals is taken one step further, the polycrystalline cells will become monocrystalline cells. Even though the principles of operation of both are the same, monocrystalline cells offer higher electrical conductivity. However, monocrystalline cells are costlier and thus not widely used. Even though running costs of PV cells are negligible, the total global energy contribution of solar voltaic is only 1.3%. This is mainly because of the capital costs and the efficiency constraints of solar voltaic panels, which do not match conventional energy options. Solar panels on the roofs of homes have the option to store electricity with the help of batteries and solar charge controllers. However, in the case of a solar power plant, the massive amount of storage required is not possible.
So, generally, they are connected to the electrical grid system in the same way that other conventional power plant outputs are connected. With the help of power inverters, DC is converted to AC and fed to the grid. Please support Learn Engineering's educational activities on Patreon.com. And also, don't forget to subscribe to our channel. Thank you. In the last এবার আমরা সোলার সেলের ব্যবহারটা দেখি। তো সোলার সেল এনার্জি কনভার্টারে ব্যবহার করা হয় বোর্ড স্যাটেলাইটের ব্যাটারি রিচার্জের জন্য, লাইট পরিমাপে, লাইট ডিটেক্টিং সার্কিটে এবং গাড়ি চালানোর কাজে। আমরা বাসা বাড়িতেও ব্যবহার করতে পারছি, ঠিক আছে। এবং এমনকি যে বৈদ্যুতিক মোটরটাও আছে, হ্যাঁ, সোলার সিস্টেমে বৈদ্যুতিক মোটরও ব্যবহার করা হয় ইত্যাদি। আবার রাস্তায় আমরা আলোকিত করার জন্য সোলার সেল বা সোলার প্যানেলগুলো ব্যবহার করা হয়। আর অনেকগুলো সোলার সেলের সমন্বয়টাই হচ্ছে সোলার প্যানেল। তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেটা সেশনের খাতায় তোমরা তুলবা, এলইডি এবং এলসিডির মধ্যে পার্থক্য, এলসিডির সংজ্ঞা, এলসিডির গঠন এবং ব্যবহার, এলসিডির সুবিধা অসুবিধা, সেই সাথে সোলার সেলের কার্যপ্রণালী এবং সোলার সেলের ব্যবহার। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত 1, 3, 4, 10, 17, 16, 33, 35, 37, 41, 43, 46, 47। সংক্ষিপ্ত প্রশ্ন 2, 4, 8, 10, 15, 18, 24, 29, 31 থেকে 34, 36 এবং 39 থেকে 42। এই চ্যাপ্টারের রচনামূলক প্রশ্ন 1, 6, 9, 10 এবং এই প্রশ্নটা এখানে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে পড়ানো হয়েছে জেনারেটর কীভাবে ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে কাজ করে। এইগুলো এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এগুলো যে অনেকে প্রশ্ন করবে, এগুলো তুলবা কিনা সেশনের খাতা, এটা তোমাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে। তুমি যদি তুলো কোনো প্রবলেম নাই, হ্যাঁ, তবে এই হোমওয়ার্কেরগুলো অবশ্যই সেশনের খাতায় তুলে নিতে হবে। এই ছিল আমাদের আজকের অনলাইন ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা নতুন করে যে তোমাদেরকে এই চ্যাপ্টারটা আবার শেষ করলাম, চ্যাপ্টারটা অনেক বড় ছিল, দীর্ঘায়িত ছিল, প্রত্যেকটা টপিকস অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আমরা যতটুকু চেষ্টা করা হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। এবং আজকের ক্লাসের মাধ্যমেই এই চ্যাপ্টার আমাদের এখানে সমাপ্তি। তবে আরেকটা ব্যাপার এখানে বলতে হবে যে প্রত্যেকটা ডায়োড এখানে সবগুলি হচ্ছে বিশেষ ধরনের ডায়োড। আর শুধু পিএন জাংশন আমরা আগে পড়েছিলাম, পিএন জাংশন ডায়োড। এরপরে পিএন জাংশনের আদলে যে কয়েকটা ডায়োডই আমরা দেখেছি, সবগুলি হচ্ছে এক একটা কাজের জন্য স্পেশাল। তো এখানে প্রত্যেকটা ডায়োডের প্রতীকটা শেখার চেষ্টা করবা অবশ্যই। প্রতীক এবং সমতুল্য বর্তনী যদি বইতে পাও তাহলে সেখান থেকে সমতুল্য বর্তনীটাও, হ্যাঁ, অবশ্যই এখানে তোমাদের প্রত্যেকটা ডায়োডের প্রতীক বইতে আছে, হ্যাঁ, সেখান থেকে আমি অবশ্যই প্রত্যেকটা ডায়োডের প্রতীকটা আঁকবা। আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি এগুলো শেখা হয়, আমি যেভাবে টপিকস আকারে দিয়েছি তোমাদেরকে, হ্যাঁ, সেগুলো যদি শেখা হয় তাহলে অবশ্যই তুমি এই বাদবাকি যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, বাদবাকি যেমন তুমি যখন এই স্লাইড যেগুলো আছে, হ্যাঁ, তোমার যখন এই স্লাইড যেগুলো আছে সেগুলো থেকে যদি তুমি আগে নোট করে নাও, তাহলে নোটের মধ্যে যেমন তুমি এলইডি, এলসিডি, হ্যাঁ, সৌরকোষ বা সোলার সেল, ফটোডায়োড, এগুলো যদি আগে পড়ে নাও পয়েন্ট আকারে, তার পরবর্তীতে তুমি যদি অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে থাকো, তখন তোমার কাছে খুবই সহজ মনে হবে, ঠিক আছে। কারণ ওই টপিকসগুলো দিয়েই, হ্যাঁ, এই টপিকসগুলো দিয়েই পরবর্তীতে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো করা হয়। এই ছিল আমাদের অনলাইন ক্লাস। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। গুড বাই, স্টে সেফ, স্টে হোম।